গতদিন আচ্ছা, তো আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 25তম ক্লাস এবং দণ্ডবিধির কততম ক্লাস? চতুর্থ নাকি? দণ্ডবিধির চতুর্থতম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব আমাদের গতদিন যে প্রশ্নটা আলোচনা করেছিলাম, আমাদের দণ্ডবিধির যে সাজেশনের 2 নং প্রশ্নটা। আপনারা দণ্ডবিধির সাজেশনের প্রশ্নটা যদি দেখেন, 2 নং প্রশ্নের 2-এর এতে আছে যে সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন সমূহ কি কি। কোনো একটি কাজ কোনো একটি ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে দাবি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়। প্রশ্নটা ছোট, কিন্তু এর উত্তরটা লিখতে গেলে অনেকেই কিন্তু ফাঁদে পা দিয়ে 4 ঘন্টা পরীক্ষার ভিতরে এই এক প্রশ্ন লিখতে 1 ঘন্টা শেষ হয়ে যায়। তো সাধারণ ব্যতিক্রম আসলে গতদিন বিস্তারিত আলোচনা করছি, এই কারণে আজকে আর আমি এখানে বিস্তারিত না গেলাম। যে যে কাজটা আপাত দৃষ্টিতে অপরাধ মনে হলেও প্রকৃতপক্ষে আপনি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার অধিকারী, সেটারই কি বলে? সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম সম্পর্কে আমরা গত ক্লাসে 76 ধারা থেকে 96 ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। 96 না 95 নাকি? আর 96 থেকে 106 এটাও সাধারণ ব্যতিক্রম, এটা আমরা সামনে পড়বো। তো আজকে আমরা সাধারণ ব্যতিক্রম সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এটা আগে একটু কি শেষ করি। তো তার আগে খুব সংক্ষেপে আমি যদি আপনাদের 76 থেকে 95 ধারা এক এক কথায় একটু মনে করিয়ে দিয়ে যাই। যে 76 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল করে, ওই যে পুলিশ একজনকে ধরতে গিয়ে আরেকজনকে ধরে নিয়ে গেছে, পুলিশ অব্যাহতি পাবে 76 ধারায়। 79 ধারায় বললো যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে কোনো ঘটনাগত ভুল করে, তাহলে সে অব্যাহতি পাবে 79 ধারায়। ওই যে একজন ব্যক্তি খুন করতেছিল, সে তারে ধরে নিয়ে গেছে, মনে আছে? পরে জানা গেল সে আসলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছিল। 77 ধারায় বলছিল বিচারকের কার্য, বিচারক যদি সরল বিশ্বাসে কোনো ভুল করে বিচারক অব্যাহতি পাবে 77-এ। 78 ধারায় বলেছিল যে আদালতের আদেশ অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো দায়িত্ব পালন করে সে অব্যাহতি পাবে 78 ধারায়। 80 ধারায় বললো আইনানুগ দায়িত্ব পালনকালে সম্পাদিত কার্য সংগঠনকালে যদি কোনো বিপদ আপদ ঘটে যায় তাহলে সেই ব্যক্তি অব্যাহতি পাবে কত ধারায়? 80 ধারায়। কুঠারিয়ার উদাহরণ, কুঠারের উদাহরণ নাকি? 81 ধারায় বললো যে বৃহত্তম ক্ষতি এড়ানোর জন্য যদি ক্ষুদ্রতম ক্ষতি করে একেবারে নিতান্ত নিরুপায় হয়ে সরল বিশ্বাসে, তাহলে সে সব অব্যাহতি পাবে 81 ধারায়। ওই যে জাহাজের ক্যাপ্টেনের উদাহরণ। 83 ধারায় বললো 9 বছরের কম বয়স্ক শিশু কোনো অপরাধ করলেই অপরাধ হিসেবে গণ্য হবে না। 83 ধারায় বললো 9 বছরের বেশি 12 বছরের কম কিন্তু অপরিণত বোধশক্তি সম্পন্ন, এটাও অপরাধ হবে না। 84 ধারায় বললো পাগল উন্মাদ অপ্রকৃতস্থ এরা যখন অপরাধ করে এই মুহূর্তে যদি পাগল উন্মাদ অপ্রকৃতস্থ থাকে সে কোনো অপরাধ করলে অপরাধ হবে না। 85 ধারায় বলছে মাতাল ব্যক্তি কোনো কাজ করলে তবে অবশ্যই তার মাতলামিটা হতে হবে কি অনিচ্ছাকৃত। 86 ধারায় বললো যদি মাতলামিটা স্বেচ্ছায় করে তাহলে সে অপরাধী হিসেবে গণ্য হবে। 87 ধারায় বললো 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। যে ফুটবল খেলা, তারপরে ওসি খেলা, মনে আছে? 87-তে 87। 88 ধারায় বললো 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে তার কল্যাণার্থে কোনো কাজ করলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সে অব্যাহতি পাবে 88 ধারায়। 89 ধারায় বললো যে যে ক্ষেত্রে কারো বয়স 12 বছরের কম বা যে ক্ষেত্রে ওই আপনার সম্মতি নেওয়ার সুযোগ ওই ব্যক্তির নাই, সেক্ষেত্রে সম্মতি দেবে অভিভাবক, অভিভাবকের সম্মতি নিয়ে কোনো কাজ করলে সেটা অব্যাহতি পাবে 89 ধারায়। 88 89 সাথে আমি মনে রাখবো 92, যে ক্ষেত্রে কোনো সম্মতি নেওয়ারই সুযোগ ছিল না সেই ক্ষেত্রে অব্যাহতি পাবে 92। 90তে বলছে যে যেগুলো সম্মতি দিলেও সম্মতি হবে না, ক্ষতির ভয়, তারপরে মিথ্যা বর্ণনা, তারপরে মাদক পাগল ব্যক্তির সম্মতি, তারপরে মাদক ব্যক্তির মাতাল ব্যক্তির সম্মতি, তারপরে যার বয়স 12 বছরের কম।
91 ধারায় বললো যে যে কাজ শুরু থেকে অপরাধ, সম্মতি কখনো সেটাকে বৈধতা দিতে পারে না, যেরকম গর্ভপাত। 93 ধারা বললো যে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ হবে না। 94 ধারায় বললো মৃত্যুর ভয় দেখাইয়া, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া কোনো অপরাধ করলে সেটা সেই যারে দিয়ে ভয় দেখানো হলো সে কোনো অপরাধ করলে সে অব্যাহতি পাবে। তবে দুইটা অপরাধ করলে অব্যাহতি পাবে না, যদি আপনার খুন আর একটা হলো মৃত্যুদণ্ডে দণ্ডযোগ্য রাষ্ট্রবিরোধী অপরাধ। আর 95 ধারা বললো হালকা ক্ষতিকারক কার্য কোনো অপরাধ হবে না। পিতা যদি পুত্রকে হালকা শাসন করে, শিক্ষক যদি হালকা শাসন করে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কত ধারায়? 95। এই ছিল আমাদের কতদিনের মোটামুটি পড়া। আজকে আমরা 2-এর বি নং প্রশ্নটা দেখেন। আমরা অ্যাকচুয়ালি 2-এর সব সলভ করে ফেলছি, কারণ মূল এই একটা জানলে এই জায়গার সকলগুলোর উত্তর আমরা জানবো। তো 2-এর বি নং প্রশ্নটা দেখেন যে কোন পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক আইন বলে বাধ্য বা আইন বলে প্রদত্ত ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসেবে গণ্য হবে। তো আপনারা জানেন যে আইন দ্বারা বাধ্য আর আইন দ্বারা প্রদত্ত, মানে আইন দ্বারা সমর্থিত প্রদত্ত একই। এটা আছে কোথায়? 76 আর 79। তো এই প্রশ্নে আমার লিখতে হবে কি 76 এবং 79। এখন আপনি সব সময় কোনো প্রশ্ন পাওয়ার সাথে সাথেই কিছু কিছু জিনিস আপনি লক্ষ্য করবেন, ওইগুলো লক্ষ্য না করে আপনি কখনোই উত্তর লিখবেন না। দেখলেন যে এখানে আপনার প্রশ্নের মার্ক আছে 5 বা 5-এর বেশি, তাহলে এই ক্ষেত্রে আপনার লিখতে তো হবে মাত্র দুইটা ধারা, 76 আর 79। এখন পরীক্ষার প্রশ্নের মার্ক যদি বেশি হয় তাহলে এই প্রশ্নটা আপনার একটু সাজায় গোছাইয়া লেখা লাগবে। আপনি প্রথমে সংজ্ঞা দিলেন সাধারণ ব্যতিক্রম কি, একটু দাঁড়ান। শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন? মাঝখানে ড্রপ ছিল স্যার, এখন আবার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের ইলেকট্রিসিটি চলে চলে গেছিল, সমস্যা নাই। তাহলে আপনি প্রথমে সংজ্ঞা দিলেন সাধারণ ব্যতিক্রম কি, তারপরে আপনি সাধারণ ব্যতিক্রম কোথা থেকে কোন জায়গায় আলোচনা করছে একটু আলোচনা করলেন, তারপরে আপনি 76 দ্বারা ভালোভাবে লিখলেন, 76 দ্বারার উদাহরণটা একটু বিস্তারিত লিখলেন, তারপরে 79 দ্বারা লিখলেন, 79 দ্বারার উদাহরণটা একটু কি বিস্তারিত লিখলেন, তারপরে দরকার হলে আপনি একটু যোগ করে দিলেন যে সাধারণ ব্যতিক্রম প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের কত ধারা অনুসারে, 105 ধারা অনুসারে। বুঝতে পারছেন? মানে আমার একটু চেষ্টা করতে হবে যে পরীক্ষার প্রশ্নের মার্ক যদি বেশি হয় তাহলে আমার একটু সাজায় গোছায় কি লেখা লাগবে। হ্যাঁ, যদি নাম্বার বেশি থাকে এটা তো আমার ওটার সাথে প্রাসঙ্গিক। আচ্ছা, তো আমরা পরের প্রশ্নটা চলে আসি। দেখেন 2-এর সিতে বলছে দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এই বক্তব্যটির তাৎপর্য দণ্ডবিধির, আন্ডারলাইন করবেন, কয়েকটি বিধান উল্লেখ ক্রমে ব্যাখ্যা করুন। এটা অ্যাকচুয়ালি আপনার সাধারণ ব্যতিক্রমই জানতে চাইছে, ঠিক আছে, কিন্তু সরাসরি সাধারণ ব্যতিক্রম বলে নাই। সো এখানে বলছে যে দোষী মন না থাকলে, দোষী মনের ইংরেজি কি ম্যানসিয়া, না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। অর্থাৎ ধরেন কোনো ব্যক্তি কোনো কাজের ফলে আরেকজনের সাথে একটা অপরাধ সংগঠিত হয়েছে, যেরকম আমরা বললাম যে পুলিশ অফিসার তানবীরকে ধরতে গিয়ে রশিদ সাহেবকে ধরে নিয়ে আসছে। এই জায়গায় পুলিশ অফিসারের দোষী মন ছিল না, পুলিশ অফিসার ভাবছে যে রশিদ সাহেবই হলো তানবীর। তাহলে এখানে পুলিশ অফিসার ভুল করে অপরাধমূলক কাজ হয়েছে, কিন্তু এই জায়গায় পুলিশ অফিসারের অপরাধ করার কোনো কি ছিল না, অভিপ্রায় বা দোষী মন বা মেনস্রিয়া
ছিল না। আপনারা, আমরা যখন এমসিকিউ পরীক্ষায় এমসিকিউর ক্লাস করছিলাম, তখন একটা দণ্ডবিধিতে একটা বিষয় পড়েছিলাম, সেটা হলো যে কোনো কাজকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হলে দুইটা উপাদান অবশ্যই লাগবে, একটা হলে হবে না। একটা হলো মেইনস রিয়া, মানে দোষী মন বা গিলটি মাইন্ড, আর একটা হলো একটা সিরিয়াস, মানে অপরাধজনক কার্য বা দোষাবহ কার্য। বুঝতে পারছেন? ধরেন আমি, এই দুইটাই লাগবে, যে কোনো একটা থাকলে হবে না। আমি মনে মনে ভাবলাম যে অমুকের মাথায় একটা বাড়ি দিব, পরিকল্পনা করছি একা একা, কিন্তু মাথায় বাড়ি আমি এখনো দেইনি, তাহলে এই জায়গায় আমার দোষী মন ছিল, কিন্তু কাজটা সংগঠিত হয় নাই। সো এই যে যে আমি চিন্তা করছি, এটারে অপরাধ বলা যাবে না। আবার আমি হেঁটে যাচ্ছিলাম, আমার ধাক্কা লেগে একজন পড়ে গেছে, পড়ে কি তার ধরেন মাথাটা ফেটে গেছে। তো এখন তারে ধাক্কা দেওয়ার কোনো অভিপ্রায় আমার ছিল না, এবং আমি ঠিকঠাক মতোই হাঁটতেছিলাম, অসাবধানতা বশত লেগে গেছে। তাহলে এই জায়গায় আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমার ধাক্কা লেগে যে সে আঘাতপ্রাপ্ত হয়েছে এটা হলো অপরাধজনক কার্য, কিন্তু এই জায়গায় কি আমার দোষী মন ছিল? দোষী মন ছিল না। সো এটাও কি হবে না, অপরাধ হবে না। তার মানে অপরাধ হতে হলে মেন শ্রিয়াও লাগবে, একটা শ্রেয়াও লাগবে, মানে দোষী মনও লাগবে, এবং দোষী মন অনুসারে কি লাগবে, কাজটাও লাগবে। এই দুইটার কোনো একটা যদি না থাকে, তাহলে সেটা কি হবে না, অপরাধ হবে না। ধরেন এই দুইটার কোনো একটা আপনার নাই, এবং আপনারে ঠিকই মামলা করে দিছে, তখন আপনি অব্যাহতি পাবেন এই সাধারণ ব্যতিক্রমের ধারা দিয়ে। সাধারণ ব্যতিক্রমের ধারাতে বলতেছে যে আপনার তো কাজটা আপনি সরল বিশ্বাসে করতেন, ওই জায়গা তো আমার কি নাই, মেন্স রিয়া নাই, সো আমি অব্যাহতি পাওয়ার কি অধিকারী। তো এখানে প্রশ্ন বলছে যে দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এটারে আর এক কথায় বলা যায় কি, সাধারণ ব্যতিক্রম। একটু দেখেন, আমরা পড়া শুরু করি যে কোনো অপরাধ প্রমাণ করতে হলে প্রথমেই অপরাধ স্বীকার করার ইচ্ছা তথা মেনসরিয়া প্রমাণ করতে হয়। অপরাধ করার ইচ্ছা, সরি। সাধারণত অপরাধ করার ইচ্ছা বা ইন্টেনশন না থাকলে কোনো ব্যক্তিকে অপরাধী বলে ধরে নেওয়া যায় না। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে যখন অপরাধ করা হয় তখন তাকে অপরাধের ইচ্ছা বা ইন্টেনশন বলে। দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য, শান্তি লেখা আছে, একটু শাস্তি লেখেন, শাস্তি পাবে না। এই বক্তব্যটির তাৎপর্য দ্য পেনাল কোড 1860-এর নিম্নোক্ত ধারার মধ্যে প্রতিফলিত হয়েছে। নিম্নোক্ত ধারা ব্র্যাকেটে দেখেন যে প্রশ্নের মার্ক অনুযায়ী সাধারণ ব্যতিক্রমের কতগুলো ধারা দিতে হবে। বুঝতে পারছেন? ওই যে আপনি দিবেন যে পুলিশ একজনকে ধরতে গিয়ে আর একজনকে ধরে নিয়ে আসছে, এ জায়গায় অপরাধজনক কার্য হয়েছে কিন্তু দোষী মন ছিল না। তারপরে বিচারক ভুল করে ফেলছে, দোষাবহ কার্য হয়েছে কিন্তু দোষী মন ছিল না। তারপরে ডাক্তার ওই যে অপারেশন করছে, অপরাধজনক কাজ হয়েছে কিন্তু কি দোষী মন ছিল না। এরকম প্রশ্নে যা চেয়েছে সেই অনুসারে দণ্ডবিধির কয়েকটা ধারা দিয়ে লাস্টে এভাবে ফিনিশিং দিবেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত ধারা সমূহে দেখানো হয়েছে যে অপরাধজনক কার্য হয়েছে, কিন্তু সেখানে ওই অপরাধজনক কার্য সংগঠনের পেছনে ওই ব্যক্তির কি ছিল না, দোষী মন ছিল না। তাই বলা যায় যে কোনো কাজকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হলে অবশ্যই দুইটি উপাদান অবশ্যই থাকতে হবে, একটা হলো দোষী মন এবং 2 নম্বর হলো অপরাধজনক কার্য। বুঝছেন? তাহলে আপনি সাধারণ ব্যতিক্রম জানেন, কিন্তু এই দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না, এইটা যদি আপনি না জানেন, না বুঝতে পারেন, তার মানে আপনি উত্তর জানার পরেও উত্তর লিখতে পারতেছেন না। এবং আমি তো বললাম এই প্রশ্ন যদি আসে 100 জনের মধ্যে 30 জন ধরতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি সাধারণ ব্যতিক্রমই আসছে। বুঝতে পারছেন? তার মানে আপনাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার প্রিপারেশন আছে। আমি তো মনে করি যে প্রিলিমিনারি পাস করছে সে তো সবই জানে, কিন্তু সে লিখতে, সে লিখিত প্রশ্নটা বুঝতে পারতেছে না যে এই প্রশ্নের উত্তর আমার কি লেখা উচিত, কতটুকু লেখা উচিত। এটা হলো মূল বিষয়।
আবার ঠিকই যখন 4 ঘন্টা শেষ, পরীক্ষার হলের বাইরে এসে মনে পড়লো আরে এটা তো এই জিনিস হবে, কিন্তু ওই সময়টাতে মনে পড়বে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তারপরে আমরা চলে এসে দেখেন আহ পরের প্রশ্নটা, কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না? কত বছরের বলছে যে, আপনি বলবেন যে কত বছরের বয়সের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না। 82 আর ওই 83 আলোচনা করবেন, আর যদি ব্যতিক্রম বলে ব্যতিক্রম আলোচনা করবেন 83। বলবেন যে সাধারণত 82 ধারা অনুসারে 9 বছরের কম করলে অপরাধ হবে না, কিন্তু 83 ধারায় বলছে যে 9 বছরের বেশি কিন্তু কত, 12 বছরের কম, এরকম কোন ব্যক্তি করলেও সেটা কি অপরাধ হবে না। তবে সেই ক্ষেত্রে তাকে কি দেখাতে হবে? অপরিণত বোধ শক্তি সম্পন্ন হতে হবে। এবং সাথে আর একটু যোগ করে দিবেন যে, তবে যদি যার বয়স একেবারেই পুরোপুরি 9 বছর, সে যদি কি হয়, সুস্থ হয়, তাহলে আবার সেটা কি বলে বিবেচিত হবে? অপরাধ বলে বিবেচিত হবে, নাকি? হ্যাঁ, প্রশ্নের নাম্বার অনুযায়ী। তারপরেরটায় চলে আসেন, অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং কাজ উভয় একত্রে হতে হবে। প্রশ্নে এসেছে, তে এসেছে অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে বা থাকতে হবে। মূল প্রশ্নে একটু ভুল আছে, ঘুরতে হবে লেখা আছে, থাকতে হবে। তো পেনাল কোড 1860-এর প্রাসঙ্গিক বিধানের আলোকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এর কার্যসমূহের উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তর কি? ওই যে হুবহু সি তে যা, সি এর আরাকাঙ্গিক হচ্ছে কি ই, বাট মূল জিনিস কিন্তু সাধারণ ব্যতিক্রম। জি, বুঝতে পারছেন? এই যে উত্তর কিন্তু, যদি পড়া শুরু করি, যে অপরাধজনক অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে। কোন কাজ তখনই অপরাধমূলক কাজে পরিণত হয় যদি তা অপরাধের অভিপ্রায়ে করা হয়। দোষী মন ছাড়া কোনো অপরাধ হতে পারে না। অপরাধ সংগঠনের দুটি আবশ্যিক উপাদান হলো দোষী মন, মেন শ্রিয়া, আর একটা কি অপরাধমূলক কাজ, একটা শ্রিয়াস। দোষী মন এবং অপরাধমূলক কাজ উভয়ের উপস্থিতি কোনো ব্যক্তিকে ফৌজদারি দণ্ডে দণ্ডিত করবে। কোনো অপরাধমূলক কাজ মনে মনে পরিকল্পনা করা হলো, কিন্তু অপরাধটা সংগঠিত না করলে তা কোনো কি হবে না, অপরাধ হবে না। অপরাধমূলক আচরণ তখনই শাস্তিযোগ্য হবে যখন দোষী মন, মেন্স ক্রিয়া এবং অপরাধমূলক কাজ উভয় একত্রিত হবে। আপনাদের কোনো প্রশ্ন নাই? এ জায়গা থেকে কোনো প্রশ্ন নাই, মানে মনে আলাদা কোনো আসে না যে স্যারের প্রশ্ন করি? এইভাবে করতে পারেন প্রশ্ন যে, স্যার যদি দুইজনে মূলে, দুইজনে মানে আমরা এখানে তো একের অধিক, আমরা এখানে ধরেন 3 আর 3 6 আর 3 9 জন আছি, অনলাইনে বেশ কয়েকজন আছে। এখন আমরা একটা অপরাধ করার পরিকল্পনা করলাম, কি করলাম, পরিকল্পনা করলাম, কিন্তু অপরাধটা যদি নাও করি তাও তো সেটা কি হচ্ছে, অপরাধমূলক ষড়যন্ত্র হচ্ছে না? তাহলে আপনি তো প্রশ্ন এখানে করতে পারেন যে স্যার এখানে তো তাহলে তো শুধু অভিপ্রায় আছে, কিন্তু অপরাধমূলক কাজ তো নাই, তারপরেও এটা অপরাধ হচ্ছে কেন বলেন? স্যার একজন ব্যক্তি যদি কোনো অপরাধ, আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আপনাদের প্রশ্ন আমি করে দিই, মানে একা একা চিন্তা করলে তো অপরাধ হচ্ছে না, কিন্তু এই চিন্তাটা আমরা এই জায়গায় সবাই মিলে করতেছি, তো এটা তো মেইন স্ট্রিয়াই হচ্ছে, কিন্তু এই জায়গায় তো অপরাধজনক কার্য নাই, তারপরেও এটা অপরাধ হচ্ছে না কেন বলেন তো, অনলাইন অফলাইনে যারা আছেন? কেমনে হচ্ছে বলেন? যদি একটা ব্যক্তি কোনো অপরাধ করার জন্য চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রে সেই অপরাধ যদি না হয় সেটা তো সে কোনো অপরাধ করে না। আর একের অধিক ব্যক্তি যখন কোনো অপরাধ করার উদ্দেশ্যে তার কোনো পরিকল্পনা করে, তা আমার তো খালি পরিকল্পনা আছে, অপরাধটা তো এখনো করি নাই। অপরাধমূলক ষড়যন্ত্রের ভিতরে পড়ে যায়, অপরাধমূলক ষড়যন্ত্রের আর আচ্ছা, শুধু পরিকল্পনায় তো অপরাধ হবে না, এটা যে আমরা একটা লেটিন মেক্সি পড়ছিলাম এরকম যে অ্যাক্টাস নন ফেসিট রিয়াম নিসি মিন সিট রিয়া, এটাতে লেখা আছে যে দুঃসীমন এবং তার দ্বারা কার্য উভয়ই সম্পন্ন হতে হবে, তারপর সেটা অপরাধ হবে।
হ্যাঁ। সে পাখিটা তো কেউ আছে যে কবুতর পাখি, কেউ আছে শালিক পাখি। আচ্ছা আশিক সাহেব, এইখানে অপরাধ একটা আপনি ভালো যেটা বললেন এটা কি অপরাধ দেখে বললেন নাকি মুখস্থ বললেন? না স্যার, এটা তো প্রিলিতে বা এটা আমরা সময় লতে পড়তাম তখনই স্যার এটা মুখস্থ ছিল কথাটা, যে অ্যাক্টাস নন সিট্রিয়াম নিসিমিন সিট্রিয়া, এটা পড়ছিলাম আর আচ্ছা, কি আমরা তাহলে এলএলবি তে। আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আমি যে প্রশ্নটা করছি এটা বুঝতে পারছেন? যে শুধু পরিকল্পনায় অপরাধ হবে না। এই যে যদি আমরা সবাই মিলে যে পরিকল্পনা করছি এটা অপরাধ হবে কিনা? না, হবে না স্যার। সবাই মিলে করলে স্যার হবে, আর একা একা করলে হবে না স্যার, কথা তো একা এখানে। একা করতে হবে না স্যার। এক এক করে উত্তর দেন। আগে আশিক সাহেবের প্রশ্ন করছে, উনারে উত্তর দিতে দেন, আপনারা পরে সুযোগ পাবেন। লাইনে দাঁড়ান। আশিক সাহেব বলেন, সবাই মিলে যদি পরিকল্পনা করি এটা অপরাধ হবে কিনা? বললেন যে হবে না, কিন্তু এটা তো আমাদের যে দণ্ডবিধির 120-এর কতে যে সংজ্ঞা দেওয়া হয়েছে যে দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করতে সম্মত হয়, সেই কাজটা হোক বা না হোক সেটা তো ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে গণ্য হবে। তাহলে আশিক সাহেব এটা অপরাধ হবে না কেন বলেন? না, স্যার আমি এই বিষয়টা এতটা লক্ষ্য করিনি। আমি যে বিষয়টা বলছি যে শুধু এইখানকে যেটা বললাম আর কি, যে আমি যে মেনসরিয়া এবং একটাসরিয়ার যে বিশ্লেষণটা এইটাই বললাম। আমিও তো যে প্রশ্ন আপনাদের করার কথা সেটা আমি আপনাদের করতেছি যে স্যার, স্যার এটা মানে সরকারি কর্মকর্তা কর্তার ক্ষেত্রে নাকি? না সরকারি না না না, কর্মকর্তার ক্ষেত্রে হবে আর complex করার দরকার নাই। আচ্ছা, আর কেউ বলবেন? আমি উত্তর দিব, তার আগে আপনাদের একটু মতামত নিতে যাচ্ছিলাম। আব্বাস সাহেব হ্যাঁ, স্যার, যে যেটা স্যার আমরা আমি বলবো স্যার। বলেন বলেন। স্যার এখানে হচ্ছে, যদি আমি একা একা বসে বসে চিন্তা করি যে আমি কিছু একটা করব, কাউকে মারবো পিটাবো, ওটা স্যার অপরাধ হবে না। আর যদি দুই তিন জনে মিলে বসে একটা ষড়যন্ত্র করি, তাহলে স্যার ওটা ক্রিমিনাল কনস্পিরেসির মধ্যে পড়বে, 120-এর কতে পড়বে স্যার। তা আমিই বললাম, কিন্তু আমি আলাদা কিছু চাচ্ছিলাম। না স্যার। আলাদা? কামরুজ্জামান সাহেব, আপনি কিছু অ্যাড করবেন? আমি তো কিছু অ্যাড করবো না, 120-এর কই বলবো, এবং অপরাধটা হবে 120-এর কতে। আমি যদি একা একা করি তাহলে সেটা অপরাধ না। যখন সম্মিলিত করব, আমার সাথে কেউ অ্যাড থাকবে, তখন এটা অপরাধমূলক ষড়যন্ত্র হবে এবং এটা শাস্তি হবে 120-এর কতে। আচ্ছা শুনেন শুনেন শুনেন, আপনারা সবাই সঠিক, বাট একটু ভাঙাই বলেন যে ভাই, আমরা যখন দুই বা ততোধিক ব্যক্তি, আমরা পূর্ব পরিকল্পনা আছে মানে আমরা আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করতে চাইলাম। এই যে আমাদের যে এখানে মেনস্ট্রিয়া হলো, আমরা সবাই একমত একটা অবৈধ কাজ করার জন্য কি একমত। আর অপরাধজনক কার্যটা হচ্ছে এখানে আমরা একটা অপরাধ বিষয়ে কি করতেছি, আলোচনা করতেছি। এই অপরাধ বিষয়ে আলোচনা করাই স্বয়ং একটা কি অপরাধ। বুঝতে পারছেন? কোন অপরাধ সংগঠন বিষয়ে অপরাধটা করা হলো পরের ব্যাপার। আমরা দুইয়ের অধিক ব্যক্তি যদি কি করে আলোচনা করে, সেটাই হচ্ছে একটা সিরিয়াস, সেটাই হচ্ছে কি একটা সিরিয়াস। আর সবাই যে একমত হইছি এটাই কি মেন সিরিয়াস। সো আপাত দৃষ্টিতে এখানে যদিও মনে হচ্ছে যে সবাই তো একমত, এই জায়গা বোধহয় শুধু মেন সিরিয়াই আছে, বাট অ্যাকচুয়ালি এই জায়গা মেন সিরিয়া সাথে সাথে কিও আছে, একটা সিরিয়াসও আছে। কিন্তু সেম কাজটা যদি একজন ব্যক্তি কুচিন্তা করত, তাহলে শুধু মেন সিরিয়া থাকতো, কিন্তু একটা সিরিয়াস থাকতো না। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে মূল কথা। আপনাদের প্রিলিতে আমি পড়াইছিলাম। এবং সাধারণত অপরাধজনক ষড়যন্ত্রের মামলায় যদি একজনের খালাস দেয়, আর একজনের কি হবে? অপরাধজনক ষড়যন্ত্রের মামলায় এই অনুপ, অপরাধজনক ষড়যন্ত্রের জন্য অনুপ আর জাকারিয়ার বিরুদ্ধে মামলা হলো। এখন মামলায় প্রমাণিত হলো যে এই জায়গা ওর অনুপ হচ্ছে নির্দোষ, অনুপকে আদালত খালাস দিল। তাহলে অনুপ বলেন, কেউ বলেন না, জাকারিয়ার কি হবে? আপনারা দুইজন বার কাউন্সিল ভাঙার পূর্ব পরিকল্পনা করছেন, কিন্তু ভাঙতে পারেন নাই, তার আগে কি ধরা পড়ে গেছেন। এখন বিচার টিচার শেষে আপনারে মানে অনুপরে আদালত দেখলো যে না অনুপ নির্দোষ, অনুপরে খালাস দিছে আদালত। এখন জাকারিয়ারে কয়দিন সাজা দেবে বলেন? এখানে তো দুইজনেই সমান এসে অপরাধী হয়ে গেছে।
সমানিষিদ্ধ অপরাধ, কিন্তু সাক্ষ্য প্রমাণে বোঝা গেল যে আপনি দোষী না। জাকারিয়ার কয়দিন সাজা হবে তাই বলেন? কয়দিন হতে পারে বলেন? হবে কেন? আপনারে খালাস দিয়েছে, সে তো অপরাধ করছে, এখন তারে কয়দিন দেবে? নির্দোষিত স্যার এখানে হয়েছে যেহেতু যদি ষড়যন্ত্র বা হিসেবেই হয় স্যার, কি হয় বলেন? অপরাধের যদি সামান্য অপরাধ এই শাস্তি পায় দুইজনই স্যার। জাকারিয়া উত্তর দেন, কি হবে? আপনার কয়দিন সাজা হবে? স্যার খালাস দেবে স্যার। কেন? স্যার অপরাধমূলক ষড়যন্ত্র একজনের সাজা দেওয়া যায় না স্যার। একজনের সাজা দেওয়া যায় না? আপনি বলবেন যে স্যার জাকারিয়া যদি পরিকল্পনা করেও থাকে তাহলে সে তো সে একা একা করছে, আর একা একা কোনো পরিকল্পনা করলে আইনে সেটা কি অপরাধ হবে না। তাহলে এই জায়গায় অনুপ্রে যদি খালাস দেয়, জাকারিয়ার কি খালাস দিতে হবে, কারণ অপরাধজনক ষড়যন্ত্র হইলেও অপরাধজনক ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হতে হলে কয়জন লাগে? দুইজন লাগে। যাই হোক, অনেক কথা বলা হলো। অনুপ দেখছেন, এখনো ঝট করে বলতে পারেন না, মানে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওই যে দেখেন। তো তাহলে আমি তো এই আমার ঠিক আছে। একটা কাজ, সেই কাজটা আসলে ভালো কাজ হতে পারে, খারাপ কাজ হতে পারে। তবে একটা খারাপ কাজকে আইডেন্টিফাই করার জন্য যে দুটো উপাদান, ওই দুটো উপাদান যদি কোনো কাজের ভিতরে থাকে সেটাই হবে। এখন আহ, মনে মনে চিন্তা করলাম বা কাজ সম্পর্কে হবে না, কিন্তু তার অপরাধ হবে। এখন সেটা তো সার বাংলা দেবে। এখন যদি ওইরকম একজন ধরো পাখি আছে, এখন একটা পাখির নাম যদি থাকে, সে যদি পাখি কিন্তু ঝাঁকের ভিতর তোর করতেছে, সেটা তো স্যার মানে বিশ্লেষণ করতে, যদি একাধিক লোক নিয়ে ওই পরিকল্পনা করে ফেলে তখনই সেটা অপরাধ। ওর ভিতরে বেঞ্চটাও আছে, একটা স্টেও আছে। আর যদি একজন করে আর ওই একজন ব্যক্তি কার্য সংগঠন না করে তাহলে অপরাধ হচ্ছে না, কিন্তু একজন ব্যক্তি যদি কার্য সংগঠন করে সেটা তো অপরাধ হবে। আচ্ছা দেখেন, পাখির উদাহরণ দিলে স্যার এটা অপরাধ ভালো কাজ আর খারাপ কাজের কোনো ইয়ে আছে না। আচ্ছা আমার চিন্তা থাক, ভালো ফৌজদারি কাজ না, ভালো কাজ আর খারাপ কাজের তো সেই ইয়ে আছে। ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এরূপ কার্যসমূহ বা সাধারণ ব্যতিক্রম সমূহ একই। এইটুকের উত্তরে আপনার প্রশ্নের নাম্বার অনুযায়ী করতে হবে, উত্তর লিখতে হবে আর কি। তো আমরা এখানে সাধারণ ব্যতিক্রম থেকে প্রচুর সমস্যামূলক প্রশ্ন এসেছে, আমরা এক এক করে একটু দেখি, দেখেন। এবং আপনার যদি এই ৭৬ থেকে ৯৫ পর্যন্ত আপনার যদি মানে মোটামুটি ধারণা থাকে, ভালো ধারণা থাকলে, তাহলে প্রবলেমেটিক প্রশ্ন দেখার সাথে সাথে আপনি বড়শি ফেলবেন আর সাথে সাথে মাছ টোপ গিলবে, বুঝতে পারছেন? ওই ছোটবেলায় পুকুরে পুকুরে জাপানি সরপুঁটি মাছ বড়শি পাতলে ওটা ওই বড়শি পাততে দেরি আছে কিন্তু খাইতে দেরি নাই, সাথে সাথে ধরে ফেলতো। তো আপনার যদি প্রস্তুতি আইনের সেরকম থাকে, প্রশ্ন দেখার সাথে সাথে আপনি উত্তরও ইনশাল্লাহ সেরকম লিখতে পারবেন। দেখেন, সৈনিক এক্স তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আইনানুগ আদেশক্রমে জনতার উপর গুলি চালান। সৈনিক এক্স মানে এক্স একজন সৈনিক, সে তার উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশে জনতার উপর গুলি চালান। ধরেন অনেক জনতা মারা গেছে, তো এই জায়গায় সৈনিক কোনো অপরাধ করছে কিনা? সৈনিক তো এই কাজটা করতে আইন দ্বারা কি ছিল? বাধ্য ছিল। তো এই জায়গায় সে ঘটনাগত ভুল যদি করেও থাকে, সে অব্যাহতি পাবে কত দ্বারায়? ৭৬ দ্বারায়। এই দেখেন আইনানুগ পর্যালোচনা। আমি আর বিস্তারিত ব্যাখ্যা করতেছি না, যেহেতু আপনারা নতুন কেউ নেই। সব সমস্যামূলক প্রশ্ন আমরা কয় ধাপে লিখব? ৪ ধাপে। ঘটনার বর্ণনা, ঘটনার বর্ণনা লিখলে এই এক্স এর ফৌজদারি দায় নিরূপণ করুন, এইটুক থাকবে না। এইটুক কি থাকবে না? বিচার্য বিষয় এক্স তার কাজের জন্য দায়ী হবে কিনা আলোচনা করতে হবে। আইনানুগ পর্যালোচনা, এক্স তার কাজের জন্য দায়ী হবে না। দণ্ডবিধি 1860 এর ৭৬ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি কোনো কাজ করতে আইনত বাধ্য হলে, কাজটি সম্পাদন করলে বা কাজটি করতে আইনত বাধ্য বলে সরল মনে বিশ্বাস করে কাজটি সম্পাদন করলে সে অপরাধ করেছে বলে কি হবে না? গণ্য হবে না। সো বিস্তারিত আর পড়লাম না। এটা কততে পড়ে? ৭৬-এ পড়ে। জি। ২ নং প্রশ্নটা একটু দেখি। এক্স
যথেষ্ট সতর্কতা অবলম্বনে একটি কুড়াল দিয়ে কাজ করার সময় হঠাৎ কুড়ালটি বাট হতে খুলে নিকটে দাঁড়ানো ওয়াইকে নিহত করে, এক্ষেত্রে এক্স এর কোনো অপরাধ হবে কিনা? যুক্তি সহ উত্তর দিন। বা এক্স একটি কুঠার নিয়ে কাজ করা অবস্থায় কুঠারের মাথা উঠে যায় এবং পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে নিহত করে, এক্স এর পক্ষ থেকে যথাযথ সতর্কতার কোনো অভাব ছিল না। আগের প্রশ্নটাই কিন্তু বলে নাই যে যথাযথ সতর্কতার অভাব ছিল কি ছিল না। যেহেতু কিছুই না বললে আপনার দুইটা সম্ভাবনার কথাই আলোচনা করতে হবে। যদি সতর্কতার অভাব থাকে তাহলে সে দোষী, আর যদি সতর্কতার অভাব না থাকে তাহলে সে অব্যাহতি পাবে কত দ্বারায়? 80 দ্বারায়। বুঝতে পারছি? তাহলে এটা কত দ্বারা? 80 দ্বারা। কারণ আপনি যদি না পড়েন তাহলে তো এটা সহজে শনাক্ত করা যাবে না যে কত দ্বারাই পড়তেছে। আমরা নামাজের বিরতিতে যাব, তার আগে এটা দেখেন। জেড ব্যথার কষ্ট নিয়ে একজন সার্জনের নিকট এলো। তিনি অস্ত্রোপচারের ফলে মৃত্যু হতে পারে এটা জেনেও জেড এর মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রায় ছাড়াই সরল বিশ্বাসে জেড এর মঙ্গলার্থে অস্ত্রোপচার করেন এবং উক্ত অস্ত্রোপচারের ফলে জেড কি মারা যায়। জেড এর মৃত্যুর জন্য সার্জনকে দায়ী করা যায় কি? ব্যাখ্যা করুন। এখন এই প্রশ্নে দেখেন যে জেড ব্যথার কষ্ট নিয়ে আসছে, জেড এর বয়স কত, জেড এর সম্মতি ছিল কি ছিল না, এইগুলা কিন্তু কি করে নাই, খোলাসা করে নাই। সো যদিও আমরা 88 ধারা অনুসারে লিখি, কিন্তু আপনি ইচ্ছা করলে এই জায়গায় আরো অনেক কিছু লিখতে পারেন। যে জেড যদি সম্মতি দেয়, তার বয়স যদি 12 বছরের বেশি হয়, তাহলে ডাক্তার সাহেবের কোনো কি অপরাধ হয় নাই। জেড যদি ডাক্তারের চেম্বারে আইসেই কি হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, এবং ডাক্তার তার অভিভাবককেও খুঁজা পাই নাই, তাহলে ডাক্তার সাহেব যদি অপারেশন করে, ডাক্তার সাহেব অব্যাহতি পাবে কততে? 92। আর জেড এর অভিভাবক, জেড যদি অভিভাবক যদি সম্মতি দেয়, ডাক্তার সাহেব অপারেশন করে, তাহলে অব্যাহতি পাবে কততে? বুঝতে পারছেন? তারপরটা দেখেন, একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানায় যে সে বাঁচবে না। একথা শোনার পর রোগী মানসিক আঘাতে মারা যায়। ডাক্তার জানতেন যে একথা শোনার পর রোগীর মৃত্যু হতে পারে, এক্ষেত্রে কোনো অপরাধ হবে কিনা? সরল বিশ্বাস আছে প্রশ্নে, তো এটা কি হবে না? কত দ্বারাই? 93 জন। তো এটা আর বিস্তারিত কি করলাম না। সর্বশেষ প্রশ্নটা দেখেন, এক্স প্রহরিত হওয়ার হুমকির ভয়ে, কিসের ভয়? প্রহরিত মানে কি? এমনি আঘাতের ভয়। একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে, এক্ষেত্রে এক্স প্রহরিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ দ্য পেনাল কোড 1860 এর প্রদত্ত সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে কিনা? হবে কিনা বলেন তো? সেম না স্যার, প্রশ্নে যদি তার এই প্রহরিত হওয়ার ভয়টা যদি মৃত্যুর ভয় থাকতো, তাহলে সে অব্যাহতি পেত। বুঝতে পারছেন? আবার মৃত্যুর ভয় থাকার পরেও যদি সে ডাকাত দলের সাথে দিয়ে কাউরে খুন করত, তাহলে আবার সে অব্যাহতি পেবে। বুঝতে পারছেন? সো আপনি যার কনসেপ্ট ক্লিয়ার না, সে জাস্ট জানে যে ভয় দেখায়, মানে ডাকাত দলের সাথে গেছে, অপরাধ হয় নাই, কিন্তু এর মধ্যে যে আরো কত পেঁয়াজ আছে, এটা যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ধরা যাবে। ঠিক আছে? তো এই আর কি, আমরা নামাজের পরে শুরু করবো ইনশাল্লাহ। তো আমাদের কমন মানে জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম যে 2 নং প্রশ্নটা ছিল, এটা শেষ। আশা করি আপনারা এখান থেকে কি উত্তর, মানে প্রশ্ন যদি আসে উত্তর করতে পারবেন। 3 নং প্রশ্ন যদি দেখেন, কমন ইন্টেনশন কমন অবজেক্ট, এটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। সো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে, দেখেন 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্ন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি এই অ্যাবেটমেন্ট সম্পর্কে অধিকাংশ মানুষেরই ভাষা ভাষা ধারণা। ভাষা ভাষা মানে হলো আপনি ক্লিয়ার না, মানে হালকা হালকা ধারণা, কিন্তু এর গভীরেও অনেক কিছু শিখার আছে। তো পেয়েছেন বদরুজ্জামান সাহেব? ওই আপনি 11 নম্বর পেজ বের করেন। 11, আপনার 11, ওনাদের সাথে মিলবে না আপনার, আপনি 11 বের করেন। পাইছেন? আচ্ছা, তো দেখি অনুপ, অনুপ না, আনারুল হক সাহেব বলেন তো যে ভিকারিয়াস লায়াবিলিটি কাকে বলে? অপরাধ তো দায়, মানে একজনের অপরাধ আর একজন দায়ী হবে। সে দায়ী হবে না?
সেও দায়ী হবে। পিতা পুত্র মিলে একটা ষড়যন্ত্র একটা কাজ করলো, একটা খুন করলো, সেক্ষেত্রে ওই ষড়যন্ত্রকারী পিতা দায়ী হবে, পরিশ্রম দায়ী হবে। এটারই কি বলে? পরার্থ দায়। আচ্ছা, তো পরার্থ দায় সংক্রান্ত আমাদের দণ্ডবিধিতে কতগুলা ধারা আছে মনে আছে? কি কি? পদার্থতার অনুসারে 107 থেকে 120 পর্যন্ত বলা হয়েছে। 107 থেকে 108 ক পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। আর আর এইটা ছাড়া আর কোথাও নাই? নয়, আর কত কত ধারা? 34 দ্বারা বলেন। পরার্থ দায় কোন কোন জায়গায় আছে সেটা জানতে চাইছি, বলেন। মনে নাই? 34 দ্বারা 38 দ্বারা হুম, 34, 149, তারপরে এই যে 109, তারপরে আছে 120 খ, এরপরে আছে কি 396। মনে আছে? তো যাই হোক, আমরা পরার্থ দায় সংক্রান্ত যে বিধানাবলী এগুলা মোটামুটি ওই আপনার 34-এ অভিন্ন অভিপ্রায় ভালোভাবে পড়ছি। তারপরে আজকে আমরা দেখবো যেটা, সেটা হলো দেখেন অ্যাবেটমেন্ট বা অপরাধে সহায়তা বা প্ররোচনা বা অপসহায়তা বলতে কি বুঝেন? ইংরেজিতে বলে অ্যাবেটমেন্ট, বাংলায় এর অনেকগুলো নাম আছে। অপরাধে সহায়তা হয়, প্ররোচনা হয়, অপসহায়তা হয়। এবং দণ্ডবিধি 1860 অনুযায়ী অপসহায়তা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। এই একটা যদি আমরা পড়ি তাহলে অন্যান্য সবকিছু সম্পর্কে আমরা জেনে যাব। তো অপরাধে প্ররোচনা আসলে কাকে বলে? প্ররোচনা মানে হলো যে ও প্ররোচনা এক বা একাধিক ব্যক্তি করতে পারে। এখানে সর্বনিম্ন একজন, সর্বোচ্চ কোনো সীমাবদ্ধতা নাই। তো প্ররোচনা হলো যে আমি যদি একজন ব্যক্তিকে বলি যে অনুপ আপনি গিয়ে অমুকের ঘরে আগুন ধরাই দেন, তো এক্ষেত্রে অনুপ ওই কাজটা করুক বা না করুক, অনুপ ওই কাজটা কি করুক বা না করুক, আমি অপরাধে প্ররোচনাকারী বা অপসহায়তাকারী হিসেবে দায়ী হব। বুঝতে পারছেন? অনুপ যদি করে তাহলে আমার সাজা বেশি, আর অনুপ যদি কি না করে তাহলে আমার সাজা কি কম। কিন্তু সাজা থেকে আমার কোনো কি নেই, মওকুফের কোনো বিধান নাই। তার মানে সহজ কথা হলো, আপনি কাউরে কুবুদ্ধি কুমন্ত্রণা দিলেন, সে ওই কাজটা কি করুক বা না করুক, আপনি যে কুমন্ত্রণা বা কুবুদ্ধি দিলেন আইনের দৃষ্টিতে আপনি কি দোষী। এটাই হলো অ্যাবেটমেন্ট বা অপসহায়তা বা কি প্ররোচনা। তার মানে আমরা এটা বুঝি যে অপসহায়তার ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন? একজন, সর্বোচ্চ কোনো নেই। অপসহায়তার ক্ষেত্রে, অ্যাবেটমেন্টের ক্ষেত্রে যে কাজের জন্য অপসহায়তা দিল এটা কি সংগঠিত হওয়াই লাগবে? না, এটা হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে? এবং এই অপসহায়তা একটা স্বতন্ত্র অপরাধ। এটা একটা কি স্বতন্ত্র অপরাধ। কিন্তু 34-এর ক্ষেত্রে, অভিন্ন অভিপ্রায়ের ক্ষেত্রে লোক লাগতো কয়জন? 2 বা ততোধিক। অপরাধটা অবশ্যই কি সংগঠিত হওয়া লাগতো, এবং ওটা কোনো স্বতন্ত্র অপরাধ ছিল না। কিন্তু অপসহায়তা একটা স্বতন্ত্র অপরাধ। কি বদরুজ্জামান সাহেব, একটু পড়ি দেখেন। আপনার যদি প্রতিটা বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার থাকে, ধরেন এরকম আপনি যদি জানেন, তাহলে তো ওই জিনিসটা আর মুখস্থ করা লাগবে না। আপনি আপনার ধারা অনুযায়ী পরীক্ষার হলে গিয়ে জাস্ট কি লিখে দেবো। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনে প্রয়োজনা বা সহায়তা করে, তবে উক্ত ব্যক্তি প্ররোচনা করেছে বলে গণ্য হবে। অপরাধী এবং অপরাধ সংগঠন করতে সাহায্যকারী আইনের চক্ষে সমানভাবে দোষী। দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন 107 থেকে 120 ধারা পর্যন্ত অপরাধে প্রয়োজনা বা অপসহায়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 107 থেকে 120। যে লোক অপরাধ সংগঠন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সহায়তাকারী বা প্ররোচক বা অপসহায়তাকারী বা আন্ডারলাইন করেন অ্যাবেইটার হিসেবে গণ্য হবে। মানে যে প্ররোচনা দিল তার বলে অ্যাবেইটার, কি অ্যাবেইটার। তো উপাদান দেখেন, উপাদান দণ্ডবিধি 107 ধারা অনুযায়ী। আর একটা কথা বলে দিই, আপনারা কেউ দণ্ডবিধি আইন লিখবেন না, ফৌজদারি কার্যবিধি আইন লিখবেন না, আমরা কি লিখবো?
দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি শেষ। কারণ ওই দণ্ডবিধি মানেই হচ্ছে আইন, বিধি মানে কি? আইন। তো দণ্ডবিধির 107 ধারা অনুযায়ী কোনো অপরাধ সংগঠনের আগে অপরাধ সংগঠনের জন্য 3 ভাবে প্ররোচনা বা অপসহায়তা করা যেতে পারে। 3 ভাবে প্ররোচনা দেওয়া যায়। কি কি দেখেন? প্ররোচিত করে, ওই যে বললাম যে এই তুই অমুকের ঘরে আগুন দে, এটা হলো প্ররোচিত করে। ষড়যন্ত্রে অংশগ্রহণ করে বা অ্যাবেটমেন্টে থাকতে পারে, এটা কোনো কাজ প্ররোচিত করেও হতে পারে, অথবা আপনি ষড়যন্ত্রে কি করছেন? অংশগ্রহণ করে কোনো কাজ করে বা কোনো কাজ করা হতে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে। সো যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী, আপনাদের জন্য মনে রাখতে হবে যে প্ররোচনা হতে পারে কয়টি উপায়? 3টি উপায়। দণ্ডবিধির 107 ধারায় প্ররোচনা এবং 108 ধারায় প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। একটা জিনিস বুঝেন, মূল অপরাধটারে বলে প্ররোচনা, সংজ্ঞা দিচ্ছে 107-এ। আর প্ররোচনা যে করে তারে বলে কি? প্ররোচক বা প্ররোচনাকারী, অ্যাবেটর। মূল অপরাধটার বলে অ্যাবেটমেন্ট, আর অ্যাবেটমেন্ট যে করে তারে কি বলে? অ্যাবেটর। ঠিক আছে? তো এই অপরাধের সংজ্ঞা দিছে 107-এ, আর অপরাধটা যে করে তাকে বলে অ্যাবেটর। অ্যাবেটর সম্পর্কে বলছে কত? 108-এ। যে খুন, মূল বিষয়টা খুন, খুন যে করে তারে কি বলে? খুনি। ঠিক আছে? সেরকম অপরাধটা হচ্ছে কি? প্ররোচনা। আর প্ররোচনা যে দেয় তারে কি বলে? প্ররোচনাকারী। উদাহরণ দেখেন, ক খ কে খুন করার জন্য গামাকে প্ররোচিত করে, গামা খ কে খুন করে। এখানে ক অপরাধে প্ররোচনার জন্য কি হবে? দোষী হবে। অর্থাৎ ক হলো খুনের সাহায্যকারী, খুনের সাহায্যকারী হচ্ছে মানে হলো প্ররোচনাকারী, আর গামা হলো কি? খুন সংগঠনকারী। বুঝতে পারছেন? প্ররোচকটা দেখেন, প্ররোচককে ইংরেজিতে কি বলে? অ্যাবেটর। দণ্ডবিধি 1860-এর 108 ধারায় প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। 108 ধারা অনুযায়ী যে ব্যক্তি কোনো অপরাধ সংগঠনে বা অপরাধ বলে গণ্য কোনো কার্য সংগঠনের সহায়তা করে সে ব্যক্তিকে প্ররোচক বা অ্যাবেটর বলে। তাহলে 107-এ দিল প্ররোচনার সংজ্ঞা, আর প্ররোচনাকারীর সংজ্ঞা দিল কততে? 108। এখন আমরা দেখি যে এই প্ররোচনা সংক্রান্ত কতগুলো মৌলিক নীতি আছে। যে প্ররোচনায় বা অপসহায়তা দায়ী করতে মৌলিক নীতি সমূহ ধারা কত? 108। যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে, আন্ডারলাইন করবেন, সে অপরাধ সংগঠিত হোক বা না হোক, প্ররোচনা প্রমাণিত হলে প্ররোচক বা দুষ্কর্মের সহায়তাকারী শাস্তি পাবে। আপনি যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছেন সেটা সংগঠিত কি হোক বা না হোক, আপনি অবশ্যই শাস্তি পাবেন। এমনকি যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে সে যদি উক্ত অপরাধ করতে কোনোদিন অস্বীকার করে তবুও প্ররোচনাকারী প্ররোচনার জন্য দোষী হবে। একজন ব্যক্তি বলল আর একজন একটা অপরাধ করতে, সে বলল যে না ভাই আমি অপরাধ করব না, সে কি করছে? অস্বীকার করছে, তবুও প্ররোচনাকারী দায়ী হবে। যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে সে অপরাধ করতে যোগ্য কি যোগ্য না, বা তার অপরাধ করার একই অভিপ্রায় বা জ্ঞান ছিল কি ছিল না, তার দুষ্কর্মের সহায়তাকারীকে দোষী করতে বিবেচ্য বিষয় না। আপনি একজন শিশুর যদি একটা অপরাধ করাইছেন যার বয়স 9 বছরের কম, একটা পাগল দিয়ে কোনো অপরাধ করাইছেন, এখন যারে দিয়ে করাইছেন সে তো আর দোষী হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু অবশ্যই দোষী। অপরাধের প্রয়োজনা অপরাধ মিলে গণ্য হবে, মানে অপরাধের যে প্রয়োজনা এটা স্বয়ং একটা কি অপরাধ। ধন্যবাদ। এই মূলনীতিগুলো আছে কত ধারায়? 108 ধারায়। 108 ক ভিভিআই আপনাদের পরীক্ষার আসার মতো একটা ধারা, যে বাংলাদেশের বাহিরে সংগঠিত কোনো কাজে প্ররোচনা দিলে ধারা কত? 108 ক। যে ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে, আন্ডারলাইন করেন, বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশের বাহিরের কোনো দেশে এরূপ কোনো কাজে সহায়তা করে বা যা সংগঠিত হলে অপরাধ বলে বিবেচিত হতো সেই ব্যক্তি প্ররোচনা করেছে বলে গণ্য হবে। মানে আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের বাইরে একটা অপরাধ সংগঠনের জন্য কি দিচ্ছেন? প্ররোচনা দিচ্ছেন। তাহলে আপনি যদিও অপরাধটা হচ্ছে কোথায়? বাইরে, কিন্তু আপনি কিন্তু প্ররোচনার জন্য কি হবেন? দায়ী হবেন। উদাহরণ দেখেন, বাংলাদেশে বসবাসকারী কালিমুল্লাহ
ভারতের গোয়ায় অবস্থিত খায়রুনকে প্ররোচিত করে একজন বিদেশিকে হত্যা করার জন্য। স্যার কি হয়েছে? হয়েছে কি স্যার? আরিফ সাহেবের কথা মনে পড়ছে। আচ্ছা শুনেন, স্যার আমরা তো দণ্ডবিধি পড়তাছি, মনে পড়ার তো কথা না, তো সাক্ষ্য না দণ্ডবিধি। আরিফ সাহেব এমন ব্যক্তি যে সাক্ষ্যতেও মনে পড়ে, সুনির্দিষ্ট ক্ষতিপূরণের সময় মনে পড়ে, আবার ঠিক আছে সব জায়গায় মনে পড়ে। যাই হোক, মানে একজন ব্যক্তি কলিমুল্লাহ সে প্ররোচিত করছে এমন একজন ব্যক্তিরে যে ভারতের গোয়ায় অবস্থিত। তো গোয়া ভারতের একটি শহরের নাম। খুন অনুষ্ঠানে প্ররোচনা বিদেশে করলেও কালিমুল্লাহ খুন অনুষ্ঠানে সহায়তার জন্য দোষী হবে, কারণ সে আছে কোথায়? বাংলাদেশে। কারণ খুন অনুষ্ঠানের প্ররোচনাটি কালিমুল্লাহ বাংলাদেশে বসে করেছে। এখন এখানে একটা জিনিস দেখেন যে যে ওই বিদেশে যারা প্ররোচনা করলো সে কোন দেশের নাগরিক এটা অপ্রাসঙ্গিক। ঠিক আছে, সে ভারতের নাগরিক হোক বা বিদেশি নাগরিক হোক এটা কি অপ্রাসঙ্গিক। কিন্তু আপনি যে অপরাধটার প্ররোচনা দিচ্ছেন এটা কোথা থেকে? বাংলাদেশ থেকে। তো এজন্য 108 ক বিবিআই, আমি আপনাদের একবার পরীক্ষায় দিছিলাম এরকম একটা প্রশ্ন যে ভারত বা বিদেশ থেকে একজন বিদেশি অপরাধের প্ররোচনা দিছে বাংলাদেশে করার জন্য, তাহলে ওই ব্যক্তিরা কিন্তু বাংলা মানে এই 108 ক অনুসারে কিন্তু ওই ব্যক্তির বিচার করা যাচ্ছে না। ওই ব্যক্তির বিচার করা যাবে যদি কোনোদিন বাংলাদেশে আসে, তাহলে অপরাধী প্ররোচনার জন্য বিচার করা যাবে। কিন্তু বাংলাদেশে কোনোদিন না আসলে সে কিন্তু অপরাধ করে নাই। বুঝতে পারছেন? মূল কথা কি বাংলা এই 108 করে স্যার বাংলাদেশের বাইরে অপরাধটা সংঘটিত হয়েছে। আর যদি স্যার বাংলাদেশের না ওই বাইরে যদি প্ররোচনা দেয় বলেন, আবার বলেন। বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বসে থাকে। বাংলাদেশে বলতে বোঝানো 108 ক মানেই প্ররোচনাটা দেয়া হয়েছে বাংলাদেশে বসে, কোথায়? বিদেশে কাউরে। আচ্ছা, 108 হচ্ছে বাংলাদেশের আইনে অপরাধের প্ররোচনা দেয়, কিন্তু অপরাধ সংঘটিত হবে বাংলাদেশের বাইরে। জি, সংগঠিত হোক বা না হোক। আচ্ছা, এখন আমরা চলে আসি প্ররোচনার শাস্তিতে। দেখেন প্ররোচনার শাস্তি, ভাই এখানে আমরা প্ররোচনার শাস্তি আছে 109 থেকে 120। 109 থেকে কত? 120। আমি একটু আগে মানে আমরা যখন 108 ধারায় প্ররোচনার মূলনীতি পড়লাম সেখানে একটা কথা আছে যে অপরাধ সংঘটিত হোক বা না হোক প্ররোচনাকারী কি দোষী। তাহলে 109 থেকে 100 মনে রাখবেন কত বলেন? না, 109 থেকে হলো 115। 109 থেকে কত? 115 না 16? আচ্ছা 14। জি, 109 থেকে 114। জি, 109 থেকে 114 এই অংশটা হলো যে আপনি প্ররোচনা দিয়েছেন অপরাধ সংঘটিত হয়েছে, সেক্ষেত্রে প্ররোচনাকারীর শাস্তি কিভাবে হবে এটা বলছে 109 থেকে 114। আর আপনি প্ররোচনা দিচ্ছেন কিন্তু অপরাধ সংঘটিত হয় নাই, সেটা কিভাবে শাস্তি পাবে সেটা বলছে 115 থেকে 120। তাহলে মোট প্ররোচনার শাস্তির ধারা বলছে 109 থেকে কত বলেন? 120। বাট এটারে ভাগ করছে কয় ভাগে? 2 ভাগে। যদি প্ররোচনা দিয়েছেন অপরাধ সংঘটিত হয়েছে 109 থেকে কত? 114। প্ররোচনা দিচ্ছেন অপরাধ সংঘটিত হয় নাই, তাহলে আপনি সাজা পাবেন এটা 115 থেকে 120। জি, তো এখন আমরা প্রথমে দেখি প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হলে বহুল প্রচলিত যে ধারাটা প্ররোচনা সেটা হলো 109 ধারা। কত ধারা? 109 ধারায় মনে রাখবেন যে প্ররোচনা দিচ্ছেন অপরাধটাও সংঘটিত হয়েছে,
তাহলে প্ররোচনাকারী সাজা পাবে 109-তে। কিভাবে? 109 বলছে যে যদি ওই অপরাধের প্ররোচনার জন্য আলাদা সাজা বিধান থাকে তাহলে তোর 109 লাগতেছে না, 109 লাগতেছে না। কিন্তু অপরাধের প্ররোচনার জন্য যদি আলাদা সাজার বিধান না থাকে তাহলে মূল অপরাধের যে সাজা প্ররোচনাকারী 109 ধারায়ও সেই সাজা পাবে। কিভাবে? একটু যদি ব্যাখ্যা দিই, দেখেন যে দণ্ডবিধিতে আত্মহত্যার প্ররোচনার সাজা আছে 305 ধারায়, 306 ধারায়। কত ধারায়? তো যদি কেউ আত্মহত্যার প্ররোচনা দেয় এবং আত্মহত্যা সংঘটিত হয় তাহলে প্ররোচনাকারী সাজা পাবে 305 অথবা 306। এক্ষেত্রে আর 109 লাগতেছে না, কারণ ওই অপরাধের প্ররোচনার আলাদা কি সাজা আছে। কিন্তু খুনের প্ররোচনা দিচ্ছেন, খুন হয়েছে, খুনের প্ররোচনা দিচ্ছেন, খুন কি হয়েছে, কিন্তু আমাদের দণ্ডবিধিতে খুনের প্ররোচনার আলাদা কোনো সাজা নাই। সো এই জায়গায় প্ররোচনা সাজা পাবে 109-তে। কিসের মতো? মূল অপরাধের যে সাজা প্ররোচনার 109 ধারায়ও কি একই সাজা। বুঝছেন? তাহলে আমি প্রথমত 109 মনে রাখবো যে প্ররোচনার ফলে অপরাধটা অবশ্যই কি সংগঠিত হয়েছে নাকি, এবং যদি ওই প্ররোচনার জন্য আলাদা সাজার বিধান থাকে তাহলে তো 109 লাগতেছে না। বাট আলাদা যদি সাজার বিধান কি না থাকে তাহলে কিন্তু মূল অপরাধের যে সাজা প্ররোচনারও সেই সাজা। কততে? 109। একটু পড়ি, দেখেন। আইনের সাধারণ নীতি হলো প্ররোচনাকারী এবং কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে। প্ররোচনাকারী এবং কি কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে। কোনো অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত থাকলে অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে। যেমন উদাহরণ দেখেন, ক খ নামক একজন উন্মাদ ব্যক্তিকে বিষ পান করতে আত্মহত্যা করতে প্ররোচনা দেয়। উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে। শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তাকরণের জন্য দণ্ডবিধির 305 ধারায় শাস্তির উল্লেখ আছে। তাই আত্মহত্যায় প্ররোচনা করার জন্য ক এর শাস্তি হবে কত ধারা অনুসারে? 305। এই জায়গায় 109 লাগতেছে না। কেন লাগতেছে না? আলাদা শাস্তি বিধান আছে। তারপরে দেখেন, কোন অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। উদাহরণ দেখেন, এ এবং বি একত্রে জেড কে বিষ প্রয়োগে হত্যার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ওই ষড়যন্ত্র অনুযায়ী এ বিষ সংগ্রহের জন্য বি কে প্রয়োজনীয় অর্থ দেয়। বি বিষ সংগ্রহ করে এর অনুপস্থিতিতে বি ওই বিষ জেড কে পান করিয়ে তার মৃত্যু ঘটায়। এখানে বি খুনের জন্য দায়ী হবে এবং খুনের জন্য নির্ধারিত 302 ধারায় দণ্ডিত হবে। অন্যদিকে এ খুনে সহায়তা করার জন্য দায়ী হবে, কিন্তু খুনে সহায়তা করার কোনো শাস্তি দণ্ডবিধিতে কি নাই। তাই এক্ষেত্রে এর মূল অপরাধ অর্থাৎ খুনের জন্য 302 ধারায় দণ্ডিত হবে। আপনি বলতে পারেন যে স্যার এই উদাহরণ তো 37 ধারার মতো। 37 ধারার মতো না তো, এটা 37-এও পড়ে, এটা কি এই প্ররোচনাতেও পড়ে। অথবা যদি আমি এরকম বলি যে আমি অনুপরে বললাম একজনকে খুন করতে, অনুপ যায় খুন করলো, তাহলে অনুপ হলো 302 এর সাজা। আর আমার ক্ষেত্রে আসবে 302 এর সাথে কত? 109, কারণ খুনের সহায়তার কোনো সাজা দণ্ডবিধিতে নাই। তাই এই জায়গাতে প্ররোচনা দিয়েছে সে সাজা পাবে খুনের মতোই, কিন্তু কত ধারা অনুসারে? 109 ধারা অনুসারে। বুঝছেন? আচ্ছা, 109 এর সাথে আমি পড়বো 114। 109 এর সাথে কত? 114। 109 আর 114 পার্থক্য হলো যে আপনি প্ররোচনা দিয়েছেন, প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত ছিল না, 109। আর প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত আছে, সেটা হলো হুকুমদাতা বলে, মানে হুকুম জায়গায় থেকে দিছে, সেই ক্ষেত্রে কত? 114। উভয় ক্ষেত্রে অপরাধটা সংগঠিত কিন্তু হয়েছে। আমি অনুপ্রে বললাম যে অনুপ আপনি আমার সামনে অমুককে হত্যা করেন, এই জায়গায় অনুপ 302 এবং আমি হলাম কত? 302 এর সাথে 114। 100 কত? 14, কারণ আমি হুকুম দিছি, অপরাধটা অনুপ করছে এবং আমি ওই জায়গায় কি উপস্থিত ছিলাম। আর আমি খানলা একাডেমিতে বসে আছি, অনুপরে বললাম যে গোপালগঞ্জ জজ কোর্টের সামনে গিয়ে আপনি অমুককে হত্যা করেন, এবং অনুপ ঠিকই জজ কোর্টের সামনে গিয়ে তারা হত্যা করছে। তাহলে এই ক্ষেত্রে আমারে দায়ী করার জন্য 114 আসবে না, কত আসবে? 109। 109। একটু পরি, দেখেন।
অপরাধ সংগঠনকালে অপসহায়তাকারীর উপস্থিতি। অপরাধ সংগঠনের সময় অপসহায়তাকারী উপস্থিত থাকলে সে এমন কার্য করেছে বলে কি হবে? গণ্য হবে। বিচারিক নজির দেখেন, ধর্ষণকারীদের সহায়তার জন্য ধর্ষণকালীন সময়ে যিনি ছুরি সহ গার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন তাকে দণ্ডবিধির 376 ধারা এবং 114 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে, কারণ সে ঘটনাস্থলে উপস্থিত থেকে কি করেছে? সহায়তা করেছে। বুঝতে পারছেন? তাহলে বদরুজ্জামান সাহেব একটু ভাই বলেন তো যে 109 এর সাথে 114 পার্থক্য কি? 109 অনুপস্থিত থাকলে কেউ যদি কার্যটি সংঘটিত হয়েছে, আর ওখানে সরাসরি কার্যের সাথে সে উপস্থিত থেকে প্রশ্ন আছে। আনোয়ার সাহেব বলেন, একটু উদাহরণ দিয়ে বলেন। স্যার 109 হচ্ছিল একটা প্রশ্ন দিয়ে সে স্পটে নাই, যেমন তানভীর প্রশ্ন দিল রশিদের সাথে, রশিদ যে আপনি এটা খুন করেন, কিন্তু সেই স্পটে নাই, এটা 109। এটা 109। আর তানভীর পড়াশোনা খান্দা একাডেমি যে 12 বছর শুরু আমি আপনার সাথে আছি, সেও থাকলো আপনি যখন ফৌজদারি প্র্যাকটিস করবেন তখন এই দণ্ডবিধি সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকলে আপনি মামলা লিখতে গেলে কিন্তু মানে ধারা সাজাইতে পারবেন না। ঠিক আছে, আপনি যেভাবে ঘটনা লিখবেন সেই অনুসারে আপনার ধারা লিখতে হবে। এবং এই দণ্ডবিধিটা ভালোভাবে আপনি যদি না জানেন তাহলে ফৌজদারি কার্যবিধি বর্তমানে প্রশ্ন লিখতে গেলে, ফৌজদারি প্রশ্ন লিখতে গেলে দণ্ডবিধি লাগে, মামলা লিখতে হলে তো দণ্ডবিধির কোন কোন ধারায় পড়ে এটা আমার কি জানতে হবে। তাহলে 109 আর 114 আশা করি বুঝতে পারছেন নাকি? জি। তো এখন আমরা চলে এসি 110 ধারা। 110 পাইছেন? অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায়ে অপরাধ সংগঠনের ক্ষেত্রে একটু পড়ি দেখেন। 110 ধারা অনুযায়ী যদি প্ররোচিত ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায় অপরাধজনক কার্য করে, সেক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের অপরাধের শাস্তি সহায়তাকারীর শাস্তি হবে। মানে হলো আমি একজনকে বলছি একটা কাজ করতে, বাট সে ওইটা না করে আরেকটা করছে, তাহলে ওই যে আরেকটা করছে আমি সেটার জন্যই দোষী হব। কিভাবে? উদাহরণটা পড়ি দেখেন। করিম খবিরকে প্ররোচনা দেয় সেজন্য গণেশকে থাপ্পড় মারে। করিম বলতেছে খবির রে যে খবির তুমি যাইয়া গণেশকে একটা কি মারো? থাপ্পড় মারো। কিন্তু খবির গণেশকে মারাত্মক ভাবে জখম করে। খবির যাইয়া কি করছে? মারাত্মক ভাবে জখম করছে। এক্ষেত্রে করিম অপরাধের সহায়তাকারী হিসেবে মারাত্মক জখমের জন্য কি পাবে? শাস্তি পাবে। এখন যদিও করিম বলেছিল কি করতে? থাপ্পড় মারতে। এখন ঘটনাটা যদি এরকম হয়, ধরেন এমন থাপ্পড় মারছে যে তার দাঁত একটা পড়ে গেছে, তাহলে যদিও করিম বলছিল থাপ্পড় দিতে, বাট সে থাপ্পড় দিতে গিয়ে কি করে ফেলেছে? দাঁত ফেলাই দিছে। মানে ওই জায়গায় ওটার ভিতরে কিন্তু ওই থাপ্পড়ের ফলেই কি হয়েছে? মারাত্মক জখম হয়েছে। তো এই ক্ষেত্রে যে প্ররোচনাকারী সে সাজা পাবে কিসের প্ররোচনার জন্য? থাপ্পড়ের জন্য নাকি মারাত্মক জখমের জন্য? মারাত্মক জখমের জন্য। এটাই কত? 110। 110 এর সাথে আমি একটু মনে রাখবো 112। 112টা দেখেন। এই ধারাগুলো খুবই ক্লোজ, মানে একটার সাথে আর একটা আপনি যদি সূক্ষ্মভাবে না বুঝেন, বিশেষ করে উদাহরণ সহ মনে রাখতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। ধারা 112 দেখেন। যে অপরাধের জন্য প্ররোচনা দেয়া হয়েছে সেটার সাথে ভিন্ন অপরাধ সংঘটিত হলে, যে অপরাধের জন্য প্ররোচনা দেয়া হয়েছে সেটার সাথে, এটা একটু বলতেন, সেটার সাথে মানে সেটা তো হয়েছেই, সেটা ছাড়া কি আরো ভিন্ন আর একটা অপরাধ সংঘটিত হয়েছে। যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছিল সেই কাজটি সম্পাদিত হলে এবং সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে আর একটি অপরাধ সম্পন্ন করা হলে প্ররোচনাকারী উভয় অপরাধের প্ররোচনাকারী হিসেবেই শাস্তি পাবে। মানে উল্লেখ্য যে প্রথম অপরাধ আন্ডারলাইন করবেন, সম্পন্ন করতে গিয়ে দ্বিতীয় অপরাধটি করা হয়েছে। এখানে দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের
ফলাফল আন্ডারলাইন করেন। উদাহরণটা পড়েন, উদাহরণটা পড়ি তাহলে ক্লিয়ার হবে। করিম খবিরকে প্ররোচনা দেয় সেজন্য গামায়ের বাসা থেকে জোর করে কিছু বস্তু এসে। করিম বলতেছে খবির রে, খবির গামার বাসার আলমারির মধ্যে কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সা তুমি গামার বাসার আলমারির মধ্যে থেকে কি নিয়ে আসো। খবির আনতে গেলে গামা তাকে বাধা দেয়। টাকা পয়সা তো সে নর্মালি এমনিতেই ছাড়বে না, গামা তারে কি বাধা দিছে। তখন খবির গামাকে মারাত্মক ভাবে জখম করে এবং ওই বস্তুটি নিয়ে আসে, কারণ আনতে গেলে তারে না মারলে সে সরতেছে না। কিন্তু তারে কিন্তু মারতে কিন্তু মানে সে জাস্ট বলছে যে জিনিসটা যে কোনো মূল্যেই হোক কি যে কোনো ভাবেই হোক নিয়ে আসবা, কিন্তু উক্ত আনার সাথে গামাকে মারাত্মক ভাবে জখম করা কি সম্পর্কিত। তাই করিম প্ররোচনাকারী হিসেবে উভয় অপরাধের জন্য কি হবে বলেন, দায়ী হবে। এখন আপনি দুইটা উদাহরণ একটু কল্পনা করেন। এই যে 112তে যেটা পড়লাম, এখানে যে কাজটার জন্য প্ররোচনা করা হয়েছে সেটা করতে গেলে আরো একটা কাজ কি করা লাগে, আরো একটা কাজ না করলে যে কাজের প্ররোচনা দিয়েছে এটা করা কি পসিবল না। সো তাহলে প্ররোচনাকারী যদিও প্ররোচনা দিয়েছে একটা, কিন্তু সে দুইটার জন্যই কি বলেন দায়ী হবে। বুঝতে পারছেন? এটাই কত 112, 112। আর 110-এ বলছিল যে যে কাজ করতে বলছে কিন্তু সেটা ছাড়া যদি আর একটা কাজ করে থাকে তো সেক্ষেত্রে সে আর একটা কাজের জন্যই দায়ী হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে 110-এর সাথে 112-র পার্থক্য কি? দুটোই তো একই লাগে না? পার্থক্য হালকা আছে। পার্থক্যটা আছে কিভাবে? 110-এ হলো যে কাজটা করতে বলছে আপনি সেই কাজটাই করছেন, কিন্তু সেই কাজের চেয়ে আর একটু কি মারাত্মক প্রকৃতি। বলছিল থাপ্পড় দিতে, আপনি ধরেন থাপ্পড়ই দিচ্ছেন, কিন্তু থাপ্পড় দেওয়ার ফলে ধরেন তার কানের পর্দা ফেটে গেছে নাকি, বা তার দাঁত পড়ে গেছে, ওই দুইটা কাজে কি একই প্রকৃতির। তাহলে সেই ক্ষেত্রে সে ওই যে যে কাজটার জন্য প্ররোচনা দেয় নাই সেটার জন্য প্ররোচনাকারী দায়ী হবে। কিন্তু 112-তে হলো যে কাজটা করতে বলছেন সেটা করতে গেলে আরো একটা অপরাধ করা লাগে। তাহলে আরো একটা অপরাধ যদি করেন তাহলে ওই আরো একটা অপরাধের জন্য প্ররোচনাকারী কি হবে দায়ী হবে। বদরুজ্জামান সাহেব মনে বুঝেন নাই, কি বুঝতেন বলেন দিই? 110-এ যেটা বলছি যে কাজটা আবার বলছে চলে গেছে, বেশ কিছুক্ষণ হলো। সাথে আরেকটা কাজ মানে হয়ে গেছে, অপরাধ মানে আরেকটা কাজ হয়ে গেছে বা অতিরিক্ত ভাবে করছে। আর এই সে 12-তে বলছে যে কাজ করছে ওই কাজটাকে সংগঠিত করতে গেলে আরেকটা কাজকে আবার আরেকটা অপরাধ বা আরেকটা কাজ করতে হচ্ছে, এই জন্য প্ররোচনাকারী উভয় কাজের জন্য দায়ী। স্যার 112 উদাহরণ এখানে বলা হলো তুমি ঘর পড়া সে ঘর পড়ালো আবার চুরি করে অন্য আচ্ছা, আপনি যদি বললেন যে একজনকে বললাম ঘর পোড়ায় দাও, চুরিও করে আসলো, এখন ঘর পোড়াতে কি চুরি করার দরকার? না, তাহলে কেমনে এক হলো? 112 তো বললাম যে যে কাজটার প্ররোচনা দিয়েছে সেটা করতে গেলে আরো একটা কাজ কি করা লাগে, নাহলে প্ররোচনার কাজটা করা যায় না। বুঝেন নাই? বুঝতে পারছেন? মানে মূল বিষয়টা হলো পার্থক্য সূক্ষ্ম। 110-এ যা করতে বলছিল সে ওই প্রকৃতির কাজই করছে, কিন্তু যা করতে বলছিল তার চেয়ে বেশি করে ফেলছে। সেটা কত 110। আর ধরেন তারে বলছিল যে তুমি বাঁশ দিয়ে হালকা মাথা একটা বাড়ি দিবা যাতে মাথা না ফাটে, মাথা কি না ফাটে, কিন্তু সেমন বাড়ি দিছে মাথা ফেটে গেছে। তো মাথা ফাটার জন্যই দায়ী হবে কত 110। আর 112-তে যে কাজের জন্য প্ররোচনা দিছে সেটা যদি করতে চায় তাহলে আরো একটা কাজ করা লাগে। বুঝতে পারছেন?
তানভীর রে ধরে আনতে বলছি, এখন তানভীর রে ধরে আনতে গেলে রশিদ সাহেব বাধা দিয়েছেন। তানভীর রে যদি ধরে আনতে হয় তাহলে রশিদ সাহেবের আগে কি অ্যাটাক করে ওনাদের জায়গায় ফেলানো লাগে। তাহলে এই জায়গায় রশিদ সাহেবরে অ্যাটাক করে আনছে, যদিও রশিদ সাহেবরে অ্যাটাক করতে আমি বলি নাই, তথাপি আমি রশিদ সাহেবরে অ্যাটাক করার প্ররোচনার দায়ও কি হব, দায়ী হব। বুঝছেন? ক্লিয়ার? কিন্তু আপনি যে কথাটা বলছেন ওটা সামনে আসতেছি, ওটা 112-তে পড়ে না। আপনি বলছেন স্যার ঘর পোড়ানোর কথা বলছি, ঘর পোড়াতে গিয়ে চুরি করছে, তাহলে ঘর পোড়ানোর সাথে কি চুরির কোনো সম্পর্ক আছে? নাই। বুঝা গেছে? 110-12 বুঝতে পারছেন? আমার আফসোস লাগে যারা এই যে নতুন আসছিল তারা এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলোতে আসলো না, বা যারা একবার মিস করছিল তারাও এই জায়গা আসলো না। দেখেন জি, ধারা 111 পড়বো। দেখেন, অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারীর দায়। যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে উক্ত কাজে সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে, সে যে কাজের জন্য সহায়তা করেছিল সে কাজের জন্য নয়। তবে শর্ত হলো, আন্ডারলাইন করবেন, অনুষ্ঠিত কাজটি প্ররোচনা বা অপসহায়তার সম্ভাব্য ফল ছিল, আন্ডারলাইন করেন, এবং সহায়তাকারীর প্ররোচনা অনুসরণ করতে গিয়ে সেই সম্ভাব্য কাজটি অনুষ্ঠিত হয়েছে। লাস্টের লাইনটা হলো মূল কথা, আন্ডারলাইন করেন। লাস্টের লাইনটা মূল কথা, আন্ডারলাইন করেন। মানে যে কাজ যে কাজটা প্ররোচনা দেয়া হয়েছে, বুঝতে পারছেন, সেই কাজটা করতে গিয়ে ভিন্ন আর একটা কাজ করে ফেলেছে, তাহলে প্ররোচনাকারী কি ওই ভিন্ন অপরাধের জন্য দণ্ডিত হবে কিনা দেখতে হবে, যে যে কাজের জন্য প্ররোচনা দিছিল সেই কাজের সম্ভাব্য ফল ওইটা কিনা। যদি সম্ভাব্য ফল হয় তাহলে অবশ্যই সেই কি দায়ী হবে। কিভাবে দেখেন, প্রথমে উদাহরণ 2টা দেখেন, তারপরে আমরা উদাহরণ 1 করব। দেখেন, পবলু ফারুককে প্ররোচিত করে মামুনের গৃহ পোড়ানোর জন্য। পবলু বলছে কারে? ফারুক রে, ফারুক যে তুমি মামুনের গৃহ পোড়াও। ফারুক উক্ত গৃহে আগুন লাগায় এবং সেই ঘরের সম্পত্তি চুরি করে। তাহলে পবলু বলছিল ফারুক রে শুধু কি করতে? আগুন লাগাতে, ঘরে আগুন লাগাইতে, কিন্তু সে আগুনও লাগাইছে আবার কি চুরিও করছে। এক্ষেত্রে পবলু গৃহটি পোড়ানোর কাজে সহায়তার জন্য দোষী হবে, কিন্তু চুরির জন্য দোষী হবে না। পবলু শুধু পোড়ানোর সহায়তাকারী হিসেবে দোষী হবে, কারণ ঘর পোড়ানোর সম্ভাব্য ফল কিন্তু চুরি না। বুঝতে পারছেন? তো চুরির দায়ভার, চুরির প্ররোচনাকারী হিসেবে কিন্তু পবলু দায়ী হবে না, কারণ চুরি একটি পৃথক কাজ ছিল এবং এটি গৃহ পোড়ানোর সম্ভাব্য ফলাফল ছিল না। আনোয়ারুল হক সাহেব বুঝছেন? যে কাজের প্ররোচনা দিয়েছে সেটা ছাড়া যদি ভিন্ন কাজ সংগঠিত হয় তাহলে দেখতে হবে যে ওই ভিন্ন কাজটা আমি যে প্ররোচনাটা দিছিলাম এই প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। ঘর পোড়ানোর সম্ভাব্য ফল কিন্তু চুরি না। যদি এরকম কাহিনীটা যে রাতের বেলা ঘর পোড়াইতে বলছি, এখন রাতের বেলা যদি ঘর পোড়াই, আমি জানি যে সেই জায়গায় 2-1 লোক ঘুমায়ও থাকতে পারে, তাহলে ঘর পোড়াইতে বলছিলাম, ঘর পোড়ানোর ফলে ঘরে থাকা মানুষজন মারা গেছে, তাহলে কিন্তু প্ররোচনাকারী ঘর পোড়ানোর সাথে সাথে ওই যে মারা গেছে এটার জন্যও কি তাই হতো। কেন? কারণ ঘর পোড়ানোর সম্ভাব্য ফলাফল হচ্ছে কি মানুষ মারা যাওয়া, ভিতরে আছে। বুঝছেন? কিন্তু ঘর পোড়ানোর সাথে কিন্তু কোনো কি নাই, সম্পর্ক নাই। উদাহরণ 1 দেখেন, একটি 9 বছরের কম বয়স্ক শিশুকে খবিরের খাবারে বিষ মেশার জন্য প্ররোচিত করে। একটা 9 বছরের কম বয়স্ক শিশুর বলছে যে যা বাবা তুই খাইরুলের খাবার, খবিরের খাবারে যে কি বিষ মেশা, এবং তারে বিষ প্রদান করে। শিশুটি খবিরের খাবারে বিষ দিতে গিয়ে গামার খাবারে বিষ প্রদান করে এবং গামা মারা যায়। বিষ দিতে কইছিলাম কারে? খবিরে, কিন্তু সে কার খাবারে বিষ দিয়ে দিছে? গামার। তো এক্ষেত্রে হত্যা অপসহায়তার জন্য দণ্ডিত হবে, কারণ বিষয়টা এরকম যে সবার খাবার এক জায়গায় আছে, কবিরের খাবারও যে জায়গা, গামার খাবারও কি সেই জায়গায়। এখন আমি যে কাজ করতে বলছি, সে শিশুটা ভুল করে একজনের খাবার দিতে গিয়ে কবিরের খাবারে বিষ দিতে গিয়ে দিয়ে ফেলছে কার খাবারে? গামার খাবারে, মারা গেছে গামা।
তো গামার খাবারে গামা মারা গেলেও যদিও আমি প্ররোচনা দিছিলাম কারে মারার, কবির, তাহলে এই প্ররোচনার সম্ভাব্য ফলই তো হচ্ছে কি গামা মারা যাওয়া। তো এই ক্ষেত্রে গামা মারা গেলেও আমি কিসের জন্য দায়ী হব? খুনের প্ররোচনার জন্য দায়ী হব। বুঝেছেন? তাহলে 110 112-র সাথে 111-র কি পার্থক্য শুনেন। 110-এ যে কাজের জন্য প্ররোচনা দিছে সেই কাজটাই ঘটছে, কিন্তু সেই কাজটা ঘটলেও তার তো একটু কি প্রকৃতির, মারাত্মক প্রকৃতির। দিতে বলছিলাম থাপ্পড়, থাপ্পড় দিছে কানের পর্দা ফেটে গেছে, ওই কানের পর্দা ফাটার জন্যই আমি দোষী সাব্যস্ত, প্ররোচনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হবে 110। 112-তে বললো যে যে কাজ করে প্ররোচনা দিছি সেটা করতে গেলে আরো একটা করা লাগে, যদি আরো একটা না করে তাহলে ওই কাজটা করা যায় না। বলছি যে অমুকের বাড়িতে গিয়ে আলমারি খুলে টাকা পয়সা নিয়ে আসো, তা আলমারি খুলে টাকা পয়সা আনতে গেলে আর একজনরে ওই বাড়ির মালিকরে মারা লাগে, বাড়ির মালিকরে মেরে আনতে হয়, নাহলে আনা যায় না। তাহলে আমি প্ররোচনাকারী হিসেবে ওই টাকা আনা প্লাস বাড়ির মালিকরে মারা দুইটার জন্যই কি দায়ী হবো। এটা কত? 112। 111-তে বললো যে যে কাজের জন্য প্ররোচনা দিছে সেইটা ছাড়া যদি ভিন্ন আর একটা ঘটে, ভিন্ন আর একটা ঘটে, তাহলে ভিন্ন আর একটারে দেখতে হবে যে আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল সেটা কিনা। আমার প্ররোচনার যদি সম্ভাব্য ফলাফল সেটা হয় তাহলে অবশ্যই আমি দায়ী হব। ওই বলছিলাম ঘর পুরাইতে, কিন্তু সে ঘর পুরাতে গিয়ে চুরি করছে, তো চুরি কিন্তু আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল না। তো এই ক্ষেত্রে আমি ঘর পোড়ানোর প্ররোচনার জন্যই দায়ী হব, চুরির জন্য দায়ী হব না। বুঝছেন? 111-র সাথে আমরা মনে রাখবো 113। দেখেন, প্ররোচনার ফলে ভিন্ন কার্য সংঘটিত হলে এবং উক্ত কাজের, এটা আন্ডারলাইন করেন, সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্ররোচনাকারী গোলদেন অবগত থাকলে অপসহায়তাকারীর দায়। যে কার্য করার জন্য প্ররোচনা করা হয়েছে উক্ত কার্যের ফলাফল অপসহায়তাকারীর অভিপ্রায় হতে ভিন্ন হলেও উক্ত ফলাফল বিষয়ে অপসহায়তাকারী শাস্তি পেতে পারে যদি, আন্ডারলাইন করেন, সম্ভাব্য ফলাফল সম্পর্কে অপসহায়তাকারী, আন্ডারলাইন করবেন, অবগত থাকে। কিভাবে? উদাহরণটা পড়ি, যে গণেশকে গুরুতর জখম করার জন্য করিম খবিরকে প্ররোচিত করে। করিম বলতেছে যে খবির তুমি গণেশকে গুরুতর জখম করো, এমন জখম করো তারে হত্যা করার প্রয়োজন নাই, বাট সে যেন মৃত্যু কি জিনিস এটা যেন কি উপলব্ধি করে। খবির উক্ত প্ররোচনার ফলে গণেশকে গুরুতর জখম করে এবং যার ফলে গণেশ মারা যায়। এখানে করিম খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে। যদিও করিম বলছিল কিসের কাজ করতে, গুরুতর জখম, সে কিন্তু মারতে বলে নাই, হত্যা করতে বলে নাই, কিন্তু গুরুতর জখমের ফলে সে কি মারা গেছে। করিম জানতো যে প্ররোচিত গুরুতর জখম কার্যটির ফলে মৃত্যু ঘটতে পারে, কিন্তু করিম যখন প্ররোচনা দেয় তখন কিন্তু সে জানতো যে একজন ব্যক্তিকে যখন গুরুতর জখম করে তখন সে কিন্তু কি মারাও যেতে পারে। অর্থাৎ প্ররোচনার সম্ভাব্য ফলাফল সম্পর্কে সে কি ছিল? অবগত ছিল। তাই এখানে করিম খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে এবং খুনের জন্য নির্ধারিত শাস্তি পাবে। এখন প্রশ্ন হলো যে 111-তেও সম্ভাব্য ফল বলছে, 113-তেও সম্ভাব্য ফল বলছে, সো এই দুইটার ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্য কি? পার্থক্য আছে ভাই। পার্থক্য হলো 11-তে বলছে সম্ভাব্য ফল আর 113-তেও সম্ভাব্য ফল, বাট যখন সম্ভাব্য ফল সম্পর্কে 113-তে সে কি ছিল? অবগত ছিল। মানে যখন সে প্ররোচনা দেয় তখন সম্ভাব্য ফল সম্পর্কে সে কি ছিল? অবগত ছিল। তাহলে 113। ওই যে গুরুতর জখম যখন কেউ করার নির্দেশ দেয়, এটা আমরা জানি যে কাউরে গুরুতর জখম যদি করা হয় সে কি মারাও যেতে পারে। তো আমি তো এর সম্ভাব্য ফলাফল সম্পর্কে অবগত থেকেই প্ররোচনাটা দিয়েছি। সো এক্ষেত্রে আমি খুনের দায়েই সহায়তাকারী হিসেবেই শাস্তি পাবো। এটা হলো কত? 113। এখন মূল যে জিনিসটা এখানে দেখেন যে 110, 111, 112, 113 এই চারটা ধারায় প্ররোচনার ফলে ভিন্ন কার্যই সংগঠিত হয়েছে। চারটা ধারাই কিন্তু প্ররোচনার ফলে কি ভিন্ন কার্য সংগঠিত হয়েছে, কিন্তু চারটা ধারাই কিন্তু সূক্ষ্ম 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 পার্থক্য। এবং আপনি যদি বই পড়েন, মূল বই পড়েন, আমিও এখানে মূল বইয়ের কথাই বলতেছি, কিন্তু মূল বই পড়লে আপনার নিজে নিজে শনাক্ত করা মানে খুব জটিল কাজ। মানে এটা মনে হবে যে ঘুরে ফিরে তো সব একই পড়তেছি, এই জায়গাতে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই।
বাট অ্যাকচুয়ালি পার্থক্য আছে। আমি আবার বলি যে আপনি প্ররোচনা দিচ্ছেন, অপরাধ সংঘটিত হয়েছে, আপনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, 109। প্ররোচনা দিচ্ছেন, অপরাধ সংঘটিত হয়েছে, আপনি স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, 114। ক্লিয়ার না? প্ররোচনা দিচ্ছেন, ভিন্ন কার্য সংঘটিত হয়েছে, যদি যে ভিন্ন কার্যটা সংঘটিত হয়েছে সে আমি যে কাজটা করতে বলছি সেটারই একটা গুরুতর রূপ। থাপ্পড় দিতে বলছিলাম, থাপ্পড় দিতে কানের পর্দা ফেটে গেছে, আমি কানের পর্দা ফাটার জন্যই দায়ী হব, মানে প্ররোচনাকারী হিসেবে 110। 112তে বলছে যে কাজের প্ররোচনা দিচ্ছেন সেটা করতে আর একটা কাজ করা লাগে, তাইলে ওই কাজটা করা যায় না, তাহলে ওই আর একটা কাজ প্লাস যেটা করতে বলছে দুইটার প্ররোচনাকারী হিসেবেই দায়ী হব। বলছিলাম কারো আলমারি থেকে কিছু একটা আনতে, কিন্তু আলমারি থেকে আনতে গেলে ঘরের মালিকরেও প্রহার করা লাগে, তাহলে ওই ঘরের মালিকরে প্রহার এবং আলমারি থেকে আনা দুইটার প্ররোচনাকারী হিসেবে দায়ী হব। কত? 112। 111তে বলছে যে কাজের প্ররোচনা দিচ্ছেন ভিন্ন আর একটা সংঘটিত হয়েছে, কিন্তু দেখতে হবে ভিন্ন কাজটা আমার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। দুইটাও ধর্ম মনে রাখবেন। 9 বছরের কম বয়স্ক শিশুরে বলছি যে অনুপের খাবারে বিষ মিশাও, অনুপের খাবারে বিষ মিশাতে গিয়ে জাকারিয়ার খাবারে বিষ মিশাইছে, এটা আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল, সো আমি কিন্তু প্ররোচনাকারী, খুনের প্ররোচনাকারী হিসেবেই কি হব? দায়ী হব। কিন্তু আমি বলছি ঘরে আগুন লাগাইতে, ঘরে আগুন লাগাইছে, চুরিও করছে, ঘরে আগুন লাগানোর সম্ভাব্য ফলাফল কিন্তু চুরি না, সো এই ক্ষেত্রে কিন্তু আমি প্ররোচনাকারী হিসেবে শুধু ঘরে আগুন লাগানোর জন্যই দায়ী হব। 113তে বলল যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটার সম্ভাব্য ফলাফল সম্পর্কে যদি আপনি কি থাকেন? অবগত থাকেন। গুরুতর আঘাত করতে বলছি, গুরুতর আঘাতই করছে কিন্তু পরবর্তীতে মারা গেছে, তাহলে আপনি কিন্তু খুনের প্ররোচনাকারী হিসেবেই কি হব? দায়ী হব। এই হলো আমার 109 থেকে 114। তো আজকে এতটুকুই পড়বো, আগামী দিন আমরা সেকেন্ড হাফ, দ্যাট মিনস 115 থেকে 120 পর্যন্ত পড়বো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সবাই মাথায় রাখবেন। যারা যারা আলোচনা শুনলেন, আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আনমিউট করার অপশন দিয়েছি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এমন বুঝছেন? 111 সম্ভাব্য ফল মানে থাকবে, কিন্তু অবগত হলো 113। অবগততে 113 অবগত জানা। হ্যাঁ, বদরুজ্জামান সাহেব বুঝছেন? 109 আর 114 উপস্থিত আর অনুপস্থিত। 110 এ আছে যে কাজের জন্য বলেছে ওই কাজটাই করছে কিন্তু একটু গুরুতর, 110। আর 110 এ আর 112 তে হয়ে গেছে যে কাজটি বলছে হ্যাঁ ওই কাজটি করতে গেলে আরো একটা করা লাগে, কাজ করা লাগে, এটা হলো 112। জি। 111 তে হচ্ছে যে কাজটি করছে সেই কাজটি সম্ভাব্য ফলাফল হয়েছে, মানে অন্য কাজ হচ্ছে কিন্তু সম্ভাব্য ফলাফল একই। হ্যাঁ, সেটা হলো 111। হ্যাঁ, আর 113 যে আমি যে কাজটি বলছি ওর সম্ভাব্য ফলাফল অবগত। বুঝে গেছেন? 111 সম্ভাব্য ফলাফল সম্পর্কে আমি অবগত না। 13তে হলো সম্ভাব্য ফলাফল সম্পর্কে আমি যখন প্ররোচনা দিই ওই মুহূর্তে আমি অবগত ছিলাম। জি স্যার, এই প্রশ্ন এই যে দাঁড়া আমি আমি শুক্রবার বাচ্চা করে দিচ্ছি এই যাক, ঠিক আছে। অনলাইনে যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা করলেন না, মনে রাখেন আগামী ক্লাসে করেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।